জুলাই সনদ প্রতিপালনে অঙ্গীকারাবদ্ধ বিএনপি। গণভোটে নয়, সংবিধান সংশোধন হবে সংসদে, বললেন সালাউদ্দিন। ৩১ দফায় নারীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পেয়েছে একটি বিশেষ দলের স্বার্থ, অভিযোগ জামায়াতের। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবির সঙ্গে যুক্ত হল ৩ উপদেষ্টার পদত্যাগ। মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়া, তুরাগে ডুবে যুবকের মৃত্যু, আটক ১। মানিকগঞ্জে স্কুল বাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ। বরগুনা সাভারে পুড়ল আরো ২ গাড়ি। ৩ দিন আগে বন্ধুর সঙ্গে ঢাকায় আসেন আশরাফুল। ২ দিন পর ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, আটক হয়নি কেউ। গ্রামের বাড়ি রংপুরে মাতম। এবং সবজির বাজারে লকডাউনের প্রভাব, সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। চড়া ইলিশের দরও। স্থিতিশীল মুরগি ও ডিমের বাজার। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জুলাই জাতীয় সনদ সইয়ের মাধ্যমে আইনি ভিত্তি হয়েছে। এ সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে তিনি বলেন, শুধু গণভোট দিয়ে সংবিধান সংশোধন হবে না, এছাড়াও আরোপিত আইন দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা যাবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। সমাবেশে একটি দল ভোটের নামে ধর্ম নিয়ে ব্যবসা করছে উল্লেখ করে তিনি বলেন, নারীদের কর্মঘণ্টা কমানোর কথা বলে তাদের পিছিয়ে রাখার ষড়যন্ত্র চলছে। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। যদি কর্মঘণ্টা কমিয়ে দেয়া হয় তাহলে যারা কর্মসংস্থান, যারা অফিস আদালত, কলকারখানা পরিচালনা করেন তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না, বরং উল্টা কর্মসংস্থান কমে যাবে। যারা এই বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ, তারা চায় নারীরা অন্দরমহলে বন্দী থাকুক। প্রধান উপদেষ্টার ভাষণে একটি দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একটি দলকে গুরুত্ব দিতে ঐকমত্য কমিশনের সুপারিশকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর মগবাজারে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়ায় ৮ দলের সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে একটি দলের বিরুদ্ধে যাওয়ার আশঙ্কায় একই দিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন থেকে জাতীয় নির্বাচনের আগে গণভোট, ৩ উপদেষ্টাকে অপসারণ এবং প্রশাসনের রদবদলে নির্দলীয় নিরপেক্ষ লোকদের গুরুত্ব দেয়া সহ ৩টি দাবি জানানো হয়। সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন। যে সংস্কার কমিশনের 1 প্যাকেজকে 4টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। সেটি জনগণকে সিদ্ধান্ত নিতে অনেকটাই জটিলতার ভিতরে ফেলে দেবে, কারণ আমাদের দেশের মানুষ এতগুলো পয়েন্টে বিশ্লেষণ করে তাদের মত স্থির করাটা এটা কঠিন হবে এবং এখানে একটা জটিলতা তৈরি করা হবে। অন্য প্রসঙ্গ, মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়ে পালানোর সময় ধাওয়া দেয় জনতা। এ সময় তুরাগ নদে ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারায় যুবক। আরেকজনকে আটক করে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ বলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাত 10টার দিকে মিরপুরের বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে পার্কিং করে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আগুন দেওয়ার অভিযোগে ধাওয়া করে দুজনকে। ধাওয়া খেয়ে তুরাগ নদে পড়ে মারা যান একজন, আরেকজনকে আটক করে পুলিশে দেয় জনতা। আমরা দেখছি যে আগুনটা লাগছে, তখনই মনে করেন ওর ধরছে, ধরার পরে এই যে নদীতে তো বেশি দূরে না, কাছেই রাস্তার ওই ওপর বৃষ্টি, তখনই মনে করেন ওই নদীতে গিয়ে একজন জাপ দিচ্ছে, আরেকজন রাতে নাতে ধরে ফেলাইছে। নাশকতা লোকের ধরতে গেছে, তখন আমরা
আগুন নিভাবার চেষ্টা করছি, তারপরে ফায়ার সার্ভিস নিভা হয়েছে। পুলিশ জানায় পানিতে পড়ে মারা গেছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাইয়াফ। আর হেফাজতে আছেন একাডেমিয়া স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নাহিয়া নামির স্থানী। তারা রাতে পার্টির প্রলোভনে বাসে আগুন দেয় বলে দাবি পুলিশের। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয় নিহত আব্দুল্লাহ আল সাইয়াফের মরদেহ। এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় শাহআলী থানায় মামলা করেছে কিরণমালা পরিবহন কর্তৃপক্ষ। আমরা খাইতে গেছি, খাওয়ার আসার মানে তখনকার শুনছি যে আগুন জ্বলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। আমার কাগজ আছিল, লাইসেন্স আছিল, সব শেষ। আমার ইঞ্জিন সহ পুড়ে গেছে। এটা ক্ষতির পরিমাণ এখন মনে করেন যে ম্যাক্সিমাম মনে করেন 8 থেকে 10 লাখ টাকার। আমরা যেটা প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যেটা মামলা করা দরকার সেটা করেছি আর কি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের ঘোষণার মধ্যে এর আগেও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত চালক দগ্ধ হন। আশুলিয়ায় 2 ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পিকআপ ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। এদিকে বরগুনার আমতলীতে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি শেষ হলেও বন্ধ হয়নি নাশকতা। 3 জেলায় পুরল যানবাহন, দগ্ধ হলেন 1 জন। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে বরগুনার আমতলীতে উপজেলার বাদঘাট চৌরাস্তা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বর্ণা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির 70 থেকে 80 ভাগ পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। গাড়ির হেল্পার নামে ডাকাডাকি করে, পরে আমরা বাইরেই দেখি যে এই অবস্থা আগুন জ্বলে। চলমান পরিস্থিতির অংশ হিসেবে আমাদের ধারণা মতে এই ধরনের আগুনের অংশ হয়ে থাকতে পারে। মধ্যরাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাসের ভেতরে ঘুমন্ত চালক তাবেজ খান দগ্ধ হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদিকে শুক্রবার ভোরে আশুলিয়ায় 2 ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পার্কিং করা একটি মিনি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই পুরো পিকআপ ভ্যানটি পুড়ে যায়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীর হাইকোর্টের সামনে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত আশরাফুল হকের বন্ধু জরিজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। সকালে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় জরেজের পাশাপাশি অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। মরদেহ নিতে ঢাকা মেডিকেলের মর্গে এসে কান্নায় ভেঙে পড়েন আশরাফুলের পরিবারের সদস্যরা। বলেন, কারো সঙ্গে শত্রুতা ছিল না আশরাফুলের। 3 দিন আগে বন্ধুর সঙ্গে ঢাকায় আসেন তিনি। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। যেদিন লাশ পাওয়া গেছে তার আগের দিন 5টার সময় আমার বোনের সঙ্গে নাকি কথা হয়েছে যে আমার বাপ কেমন আছে। তারপরে থেকে আর কোনো কথা হয় নাই। আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ কোনো মানুষের দোষ খারাপ কিছু কাজ করে নাই। তদন্ত করি দেখবেন ভাই, যারা খুন করছে আল্লাহ তাদের আমি শাস্তি চাই। মাত্র 7 কিলোমিটার দৈর্ঘ্যের হানিফ ফ্লাইওভার পাড়ি দিতে ঘন্টারও বেশি সময় যানজটে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। তীব্র যানজটে সীমাহীন ভোগান্তি। গুলিস্তানের সড়ক ফুটপাতে অবৈধ দখলদারিত্ব এই ভোগান্তির মূল কারণ। আবুল কালাম আজাদের ক্যামেরায় নাইম হাসানের প্রতিবেদন। জ্যামের কারণে ফ্লাইওভারে অক্সিজেনটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে রুগীটা মারা যায়। রাজধানীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুটে অবস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের। যানজট নিরসনে 2013 সালে চালু হয় এই অবকাঠামোটি। তবে এর বর্তমান অবস্থা দেখে লক্ষ্য কতটা পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যানবাহনের যে লম্বা সিরিয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হানিফ ফ্লাইওভারের প্রায় প্রতিদিনের চিত্র। দীর্ঘ যানজটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু রোগীদের প্রাণ যাচ্ছে ফ্লাইওভারেই। যানজটের কারণে কোনো দিক দিয়ে না যাওয়ার কারণে এমনভাবে ব্যথা প্রসব পড়ছে, সে আমাদের গাড়িতে ডেলিভারি করে দিচ্ছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা
জ্যামটা ঠেলে আসতে হয়। হানিফ ফ্লাইওভারে সহজে ওঠা গেলেও নামার সময় পড়তে হয় ভোগান্তিতে, বিশেষ করে গুলিস্তান এলাকায় নামার সময় যেন আর ঘুরতেই চায় না গাড়ির চাকা। পরিসংখ্যান বলছে যখন প্রতি মিনিটে ফ্লাইওভারের ঢাকামুখী লেনে প্রবেশ করে 100টির মতো গাড়ি, তখন বের হতে পারছে 40 থেকে 50টি। এতেই লেগে যাচ্ছে যানজট। গাড়িগুলো মূলত আমাদের নিচে টোল থেকে 3 লেনে বের হয়, বের হওয়ার পরে গাড়িগুলো 1 লেন হয়ে যায়, তো ওইখান থেকে অটোমেটিক জ্যামটা সৃষ্টি হয়। গুলিস্তানের রাস্তা ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ না হলে ফ্লাইওভারের সুফল মিলবে না বলছেন বিশেষজ্ঞরা। গুলিস্তানের আশেপাশের কোনো রাস্তা এখন সচল নাই। কার সামনে? মেয়র অফিসের সামনে। কোনো দায়বদ্ধতা আছে তাদের? নাই। এইটাই হলো বড় একটা সমস্যা। ডিএমপির ট্রাফিক বিভাগ রাস্তা থেকে হকার উচ্ছেদে কঠোর হওয়ার কথা বললেও অবস্থার পরিবর্তনের লক্ষণ নেই। অনেকবার উচ্ছেদ করা হয়েছে এবং নানা কারণে তারা আবার ফিরে এসছে। প্রতিদিন এই ফ্লাইওভারে 60,000-এর বেশি যানবাহন চলাচল করে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সাধারণ মানুষের প্রশ্ন, আর কতটা ভোগান্তির শিকার হলে সরকারের টনক নড়বে? কবে এই দুর্বিষহ যানজট থেকে তাদের মুক্তি মিলবে? নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। শীতকালীন সবজির সরবরাহ থাকলেও সপ্তাহ ব্যবধানে 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম। বাজারের সবশেষ খবর জানাতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। অন্তরা, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে জমজমাট রাজধানীর কারওয়ান বাজার। সকাল থেকে আমরা বাজার ঘুরে যা দেখতে পেয়েছি যে সবজির দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় বেশ কিছুটা বেশি, 10 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে সবজির দাম। বেশিরভাগ বেড়েছে কিন্তু শীতকালীন সবজির দাম। যে ফুলকপি গেল সপ্তাহে বিক্রি হয়েছে 40 টাকা, 30-40 টাকা, সেই ফুলকপি বাঁধাকপি কিন্তু এখন বিক্রি হচ্ছে 50-60 টাকা প্রতি পিস। সিমের কেজি কিন্তু বেড়ে গেছে প্রায় 40 থেকে 50 টাকা পর্যন্ত। গেল সপ্তাহে সিম বিক্রি হচ্ছে 60 টাকা, 80 টাকা, 90 টাকা, সেই সিম কিন্তু এখন বিক্রি হচ্ছে 130 টাকা, 140 টাকায়। এতে কিন্তু বেশ ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা বলছেন লকডাউনের প্রভাব বাজারে পড়েছে। লকডাউনের কারণে কিন্তু সবজির ট্রাক আসতে পারেনি, ঢাকায় ঢুকতে পারেনি, এই কারণে কিন্তু সরবরাহ কমে গেছে। এই কারণে কিন্তু চাহিদা তুলনায় সরবরাহ কমে যাওয়ায় কিন্তু দাম বর্তমানে আজকে যে শুক্রবারে কিন্তু দাম বেশ কিন্তু বেশি। এরপরে যদি জানাতে চাই আপনাদের, মাছের দামও কিন্তু বেশ চড়া। মাছের বাজারে কিন্তু বিক্রেতারা বলেছেন যে লকডাউনের কারণেও কিন্তু মাছের বাজারে বেশ প্রভাব পড়েছে। যে রাজনৈতিক চাপের কারণে, পরিস্থিতির কারণে কিন্তু বাজারের দাম বেশ চড়া। মাছের দাম কিন্তু রুই মাছ, কাতলা মাছের দাম কিন্তু চড়েছে 550 থেকে 600 টাকা কেজিতে। ইলিশ মাছের দাম কিন্তু চড়েছে প্রতি পিস 1 কেজির ইলিশ মাছ কিনতে গেলে কিন্তু ক্রেতাকে গুনতে হচ্ছে 3200 থেকে 3300 টাকা পর্যন্ত। আর 1.5 কেজির 1 পিস ইলিশ যদি ক্রেতাকে কিনতে হয় তবে কিন্তু ক্রেতাকে গুনতে হবে 5100 থেকে 5200 টাকা পর্যন্ত। আর মুরগির বাজার কিন্তু এই পরিস্থিতিতে মুরগির বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। ব্রয়লারের দাম কিন্তু আগের মতোই আছে 165 থেকে 170 টাকা। সোনালী মুরগির দাম কিন্তু কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। আর লেয়ার মুরগির দামও কিন্তু অপরিবর্তিত রয়েছে। সোনালী মুরগি কিন্তু এখন বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকায়। আর পেঁয়াজের দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় খুচরায় 10 টাকা কমেছে। গেল সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছে 120 টাকা কেজিতে, এ সপ্তাহে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। তবুও কিন্তু ক্রেতারা সন্তুষ্ট নয়। তারা জানাচ্ছে যে এই দাম যদি আরেকটু কমা হয় তবে তাদের জন্য ভালো হয়। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। ব্যাংকের অসহযোগিতা, কাস্টমস জটিলতা, বিদেশি বায়ারদের অনাগ্রহ সহ নানা প্রতিবন্ধকতায় 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন 1 লক্ষাধিক শ্রমিক। বেতন পরিশোধ করে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়বে বলে আশঙ্কা শ্রমিক নেতাদের। তবে সরকারের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস জেলা কলকারখানা অধিদপ্তর ও বিকেএমই এর। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট।
নানা প্রতিবন্ধকতায় 2 বছরই নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন 1 লক্ষাধিক শ্রমিক। 3 মাস ধরে আর কোনো বেতন দেয় না, কিছু দেয় না, ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে। ঘর ভাড়া, দোকান বাকি, ছেলেমেয়ের লেখাপড়া, এগুলো আমরা একদম চলতে পারতেছি না। 200 থেকে 250 ফ্যাক্টরি বন্ধ, এবং আমার জানা মতো কিছু আমাদের নারায়ণগঞ্জ বেল্টেও কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। বেতন পরিশোধ করে কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা শ্রমিক নেতাদের। তবে এ বিষয়ে আইনি সহায়তা সহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক। অনেকে বেকার আছেন, তারা হয়তো অপরাধের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যদি কোনো শ্রমিক তার প্রাপ্য পাওনা না পায়, আমাদেরকে এখানে লিখিত আকারে জানাতে পারেন। সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক সহ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন বিকেএমই এর সভাপতি। কাকে কিভাবে সেভ করে আনবে, ব্যাংকগুলি সেখানে এগিয়ে আসবে, বাংলাদেশ ব্যাংক সেখানে সাপোর্ট দিবে। বিকেএমই এর তথ্য মতে দেশের 40% পোশাক রফতানি হয় নারায়ণগঞ্জ থেকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলা সমিতি। সকালে মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধনে অংশ নেয় লালমনিরহাট, রংপুর থেকে আগত অনেকেই। বক্তারা বলেন, তিস্তার বর্তমান অবস্থার জন্য দায়ী ভারতের পররাষ্ট্রনীতি। মানববন্ধনে 2011 সালের প্রস্তাবিত চুক্তি বাস্তবায়নের জোর দাবি তোলার পাশাপাশি তিস্তা রক্ষায় দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দাবি জানানো হয়। তফসিল ঘোষণার আগেই এই চুক্তি বাস্তবায়ন না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডে এখনও কোনো মামলা হয়নি। সকালে মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে জানানো হয়, তাওসিফের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। হামলাকারী লিমন মিয়া পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে তাওসিফের মরদেহ দাফনের জন্য জামালপুরে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে এসেছেন হাজারো ভ্রমণ পিপাসু। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকের আবহাওয়াটা খুবই চমৎকার, যেহেতু শীত মৌসুম শুরু হয়েছে। শীতের তেমন কোনো পরিস্থিতি আসলে এখনো তৈরি হয়নি, তবে সাগরের যে ঢেউর যে তীব্রতা সেটি কমেছে। সাগর অনেকটাই শান্ত, এবং সেই শান্ত সাগরে আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করছি সাগরের যে 3টি পয়েন্ট রয়েছে, সে 3টি পয়েন্টে মানুষজন নেমে পড়েছে, এবং নেমে পড়ে তারা যে দূর দূরান্ত থেকে এসেছে, যে তারা বলছেন যে আমরা সাগরের যে নোনা জল, সেই নোনা জলের প্রশান্তি খুঁজে পাচ্ছি। এরই মধ্যে 3টি পয়েন্টে সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ। এসব মানুষ আমরা লক্ষ্য করছি যে টিউব রয়েছে, সেই টিউবে গা ভাসাচ্ছে, এবং তারা গা ভাসিয়ে সমুদ্রের নোনা জলে তাদের যে আনন্দ উল্লাস সেটি করছে। অনেকে আমরা লক্ষ্য করছি যে বিচ বাইক রয়েছে, সেই বিচ বাইক যুগে সাগরের অনেক গভীরে গিয়ে তারা ঘুরে আসছেন। এভাবে কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো কাটছে। একদিকে সাগরে যেমন আনন্দ চলছে নোনা জলে, ঠিক তেমনি বালিয়াড়িতেও আমরা যে দীর্ঘ প্রান্ত রয়েছে, বিশাল বালিয়াড়ি রয়েছে, সেই বালিয়াড়িতেও দেখছি বালুচরে যে নরম বালি রয়েছে, সেই নরম বালি নিয়ে পরিবার পরিজনের যে সদস্যরা রয়েছে, সেই সদস্যরা মিলে কিন্তু বালু নিয়ে খেলছে। আবার অনেকেই ছবি তুলছে, আবার অনেকেই ঘোড়ার পিঠে চড়ছে, আবার অনেকেই বিচ বাইকে চড়ছে। এভাবেই কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো কাটছে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে ইনানি, হিমছড়ি, পাতুয়ার টেক থেকে শুরু করে দরিয়ানগর এবং দীর্ঘ মেরিন ড্রাইভ, টেকনাফ, মহেশখালী, এসব জায়গায়ও পর্যটকরা ভিড় জমিয়েছেন। এবং এসব জায়গায় আমরা সকাল থেকে খবর নিয়েছি আসলে বিপুল সংখ্যক পর্যটক। তবে পর্যটকরা কিছুটা হতাশ, সেটি হচ্ছে সেন্ট মার্টিন, যে নভেম্বর থেকে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে প্রশাসন, কিন্তু জাহাজ চলাচল না করায় বিশেষত দিনে গিয়ে দিনে আসার যে কার্যক্রম, সেটির কারণে কিন্তু জাহাজটা ছাড়ছে না, যার কারণে পর্যটকরা যেতে পারছে না। সেই ক্ষেত্রে কিছুটা হতাশ পর্যটকরা, সেটি বলছে। তবে যে বিপুল সংখ্যক পর্যটক আগমন, সেই আগমনকে ঘিরে কিন্তু লাইফগার্ড কর্মী থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসক সার্বক্ষণিক তারা দায়িত্ব পালন করে যাচ্ছে, এবং যাতে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, এবং যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য সব জায়গায়, যেমন সমুদ্র সৈকত থেকে শুরু করে হোটেল, মোটেল জোন এবং অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সব শেষ।
সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিকৃতির ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিবিসি। তবে $1 বিলিয়ন ক্ষতিপূরণের ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছে গণমাধ্যমটি। নতুন করে 2022 সালের আরও একটি সম্পাদিত ক্লিপ সামনে আসায় চাপ বেড়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির ওপর। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার কথা জানিয়েছে বিবিসি কর্তৃপক্ষ। বিতর্কের কেন্দ্র বিবিসির প্যানোরামা অনুষ্ঠান। সম্প্রতি ট্রাম্পের দুটি ভিন্ন সময়ের বক্তব্য একসঙ্গে সম্পাদনা করে উপস্থাপনের ঘটনায় ব্রিটিশ সংবাদ মাধ্যমটি ঘিরে আলোচনা শুরু হয়েছে। যদিও এ ধরনের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি। চিঠিতে 2021 সালের 6 জানুয়ারির ভাষণ জুড়ে দেয়া ওই বক্তব্যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানানোর মতো ভুল ধারণা জনমনে তৈরি হতে পারে বলেও স্বীকার করেছে সংবাদ মাধ্যমটি। সেটা অনিচ্ছাকৃত উল্লেখ করে কোনোভাবে মানহানির উদ্দেশ্যে এটা করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসিকে $100 কোটি ক্ষতিপূরণ মামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবীরা। গত সোমবার বিবিসিকে এ সংক্রান্ত একটি চিঠিও দেয়া হয়, যেখানে শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়ার কথা জানানো হয়। এ সময়ের মধ্যে সংবাদ মাধ্যমটিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করার পাশাপাশি ক্ষমা চাইতে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয়। তবে তার আগে ক্ষমা চেয়েছে বিবিসি। এমনকি ট্রাম্পের অভিযোগের পর একই দিনে পদত্যাগ করেন সংবাদ মাধ্যমটির পরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। এদিকে বিবিসির একজন মুখপাত্র জানিয়েছেন, রোববার পাওয়া একটি চিঠির প্রেক্ষিতে বিবিসির আইনজীবীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের কাছে চিঠি পাঠিয়েছেন। বিবিসির চেয়ারম্যান শামির শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের বিহারের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে বিজেপি ও নীতিশ কুমারের দল জেডিইউর নেতৃত্বাধীন এনডিএ জোট। অন্যদিকে গতবারের চেয়েও আসনের দিক দিয়ে পিছিয়ে আছে কংগ্রেস ও আরজেডি জোট। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায় শুরু হয় ভোট গণনা। দিন বাড়ার সাথে সাথে বিজয় উৎসব শুরু করে গেরুয়া শিবির। চলতি মাসে এই রাজ্যটিতে 2 দফায় ভোট হয়, প্রায় 67% ভোট পড়ে। বিহার বিধানসভার মোট আসন 243টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 122 আসন। ভোট গণনার প্রাথমিক ফলাফলে এনডিএ জোট এগিয়ে থাকা আসন সংখ্যার দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠতার সীমা পেরিয়ে গেছে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ বিএনপি। গণভোটে নয়, সংবিধান সংশোধন হবে সংসদে, বললেন সালাউদ্দিন। 31 দফায় নারীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পেয়েছে একটি বিশেষ দলের স্বার্থ, অভিযোগ জামায়াতের। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবির সঙ্গে যুক্ত হল 3 উপদেষ্টার পদত্যাগ। এবং সবজির বাজারে লকডাউনের প্রভাব, সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম। চড়া ইলিশের দরও, কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। রাইসা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।